নমস্কার বন্ধুরা, ভিডিওর শুরুতেই যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার শ্বশুর মশাই। নাম ঈশ্বর গণেশ চন্দ্র বিশ্বাস। আজ তারই কনিষ্ঠ পুত্র সৌরভ বিশ্বাসের একাদশী। ওনার পরমাত্মার শান্তি কামনা করে ইন আউট চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমাদের কাছে অন্যরকম হলেও আমার এই ছোট্ট 2.5 বছরের ছেলেটি তাকে একই বানিয়ে দিয়েছে তার মিষ্টি আদুবুলি ভাষায় আর নানান রকমের আবদারে। আমাদের ভারাক্রান্ত মনকে আজ শিথিল করে রেখেছে এই ছোট্ট মানুষটি। যাই হোক, সকালবেলার প্রতিনিয়ত যা বায়না চলে আমার ছেলের, আজও তাই বায়না অনুযায়ী তার বাবাকে স্নান করিয়ে দিতে হচ্ছে। একটু বাদে স্নান করিয়ে সৌরভ বেরোবে। এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে। নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে ফোড়ন দিয়ে আমি ময়দাটা মেখে নেব। সৌরভকে সকালবেলায় পরোটা বানিয়ে দেবো। পনিরের তরকারি, নিরামিষ ছোলার ডাল করা আছে। আর দুপুরেও ফলাহার করবে অফিসেই। রাতে সমস্ত সবজি দিয়ে ডালিয়া বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে। প্রসঙ্গত বলে রাখি, আমি পরোটা বা অন্যান্য জিনিস রুটির মতোই বানাই। পরোটা, লুচি এগুলো আমি আটা দিয়েই বেলি বা ময়দা দিয়েই বেলি। বেলার পর সেটাকে একটু সেঁকে নিয়ে আনি তাওয়াতে রুটির মতোই। তারপরে কড়াইতে সাদা তেল বা ঘি দিয়ে সেটাকে এপাশ ওপাশ করে ভেজে নিই। এটাই আমার পরোটা করার নিয়ম। পুরো কাঁচা পরোটাকে আমি তেলে বা ঘিয়ে ভাজি না, ওটাকে ময়দা দিয়েই মাখি বা আটা দিয়ে মাখি। তেল দিয়েও বেলি না বা মাখি না। সমস্ত কিছু ময়দা আটা দিয়ে বেলার পর ওটাকে তাওয়াতে সেঁকে নিই। তারপরে বললামই ঘি দিয়ে ভেজে দিই বা সাদা তেল দিয়ে ভেজে দিই। আজকে ভিডিওটা আপনারা পুরো দিনের হয়তো দেখতে পাবেন না, কারণ যেহেতু ছেলেকে দুপুরবেলা ভাত দেবো, তাই ভাতের গ্যাস, ভাতের বাসন সমস্ত আলাদা করে মেজে ধুয়ে আমাকে আবার সৌরভের জন্য সবজি কেটে রাতের ডালিয়াটা করে ফেলতে হবে। আর মনটা যতই হোক, ওনার স্মরণেই আজকে পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না। কিছু না কিছু মিষ্টি স্মৃতি, ওনার হাসি মাখা মুখটা আজকে সারাদিনই একটু হলেও মনে পড়ছে। কাজের মধ্যে ব্যস্ত থাকলে মানুষ বলে ভারাক্রান্ত মন হালকা হয়, কিন্তু আজকে ওনার মুখ আমার যতক্ষণ আমি নিঃশ্বাস নিচ্ছিলাম ততক্ষণই একটু হলেও মনে আমার আসছে, যতই আমি কাজ করি না কেন। যাই হোক, এটা আমার হাজবেন্ডের খাবার, আমি দিয়ে আসি। ততক্ষণ একটা পৌরাণিক কাহিনী শোনা যায় মাংস খাওয়া নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ ও ব্যাধের কাহিনী। নাম মাংস খাওয়া কি পাপ? একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি লুকাচ্ছ কেন? আর এভাবেই বা ভয়ে কাঁপছ কেন? তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে, এটা আমার শিকার, এর উপর শুধু আমার অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিই। তখন শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটা প্রাণীর উপর শুধুমাত্র তার নিজেরই কেবল অধিকার থাকে, অন্য কারোর কখনোই কোনো অধিকার থাকে না। এ কথা শুনে শিকারী বলে, এটা আমার শিকার, একে আমি রান্না করে খাবো। তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি জানো জীব হত্যা মহাপাপ? আর তুমি কি জানো একে হত্যা করে
তুমি পাপী হবে? তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? একথা শুনে শিকারী বলল, আমি আপনার মতো জ্ঞানী নই। আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য। আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ, আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেতে পেয়ে মরব। তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে এর জীবন চক্র থেকেই তো মুক্ত করেছি। যতদূর আমি শুনেছি, শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি গরিব মানুষের ক্ষেত্রেই পাপ? হে শ্রীকৃষ্ণ, আপনি বলুন, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাবার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি ওই শিকারীকে বললেন, এসো, আমি তোমাকে একটা গল্প শোনাই। সেটা শোনার পর তুমিই বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। তখন শিকারী ভাবলো, ভালোই হবে, একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংসও আমি খেতে পারবো। তখন শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করলেন। একবার মগধে আকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন মগধের রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে। তখন আরো বড় সমস্যা দেখা যাবে। এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত পরামর্শদাতাদের ডেকে পাঠালেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? সকলে তখন ভাবলো, চাল, ডাল, আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে। তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত, যার শিকার করার খুব শখ ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, সব থেকে খাদ্য সস্তা হলো মাংস, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না রাজামশাই, এবং তা পুষ্টিকর খাবারও বটে। সকলে তখন তাকে সমর্থন করলো, কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন চুপ করে বসে আছেন? আপনি অন্তত কিছু বলুন মন্ত্রী মশাই, আপনার কাছে সস্তা খাদ্যদ্রব্য কি? প্রধানমন্ত্রী বললেন, আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস, তবুও এ বিষয়ে আমি আমার মতামত কাল জানাবো রাজামশাই। এরপর সেই রাতে সব প্রধানমন্ত্রীর সামন্ত বাড়ি চলে গেলেন যে যার মতো। সেদিন রাতেই প্রধানমন্ত্রী সেই সামন্তর বাড়িতে গেলেন, যার বাড়িতে যে বলেছিল মাংস সব থেকে সস্তা খাবার। তাকে দেখেও সেই সামন্ত হঠাৎ ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা আছে এই শঙ্কা করতে লাগলো। তখন প্রধানমন্ত্রী তাকে বললেন, সামন্ত মশাই, আজ সন্ধ্যেবেলায় মহারাজ খুবই অসুস্থ হয়ে পড়েছে। রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলেই রাজাবাবু সুস্থ হতে পারবেন। আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে সামন্ত মশাই। আপনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে। তার বিনিময় আপনি শুধু আপনার বুকের থেকে 20 গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন। এই কথা শুনে সামন্ত ভয় কাঁপতে থাকলো। সে ভাবলো, যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণ মুদ্রা বা জমিদারি নিয়ে করবেটা কি? সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল। আরো 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে মন্ত্রী মশাইয়ের হাতে দিয়ে বললেন, মন্ত্রী মশাই, এই 1,00,000 স্বর্ণ মুদ্রা আপনি রাখুন, ওই 1,00,000 স্বর্ণ মুদ্রার সঙ্গে যোগ করে নিন, আর এই 2,00,000 স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন। আপনি আমাকে এখন যেতে দিন মন্ত্রী মশাই। প্রধানমন্ত্রী বলেন, সামন্ত মশাই, আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান, আপনার উচ্চতাও ভালোই, অনেকটা রাজা মশাইয়ের সঙ্গে মিলেও যায়। তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংসই তো রাজাকে সুস্থ করতে পারবে। তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেবো সামন্ত মশাই। দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকবো, কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন সামন্ত মশাই।
কখন ওই সামন্ত তাড়াতাড়ি করে নিজের পোশাক ও পরিচ্ছদ পরে নিয়ে পরে নিয়ে মন্ত্রী মশাইকে বললেন, রাজমন্ত্রীকে বললেন, প্রধানমন্ত্রীর পদ কেন বা রাজা পদই বা পেয়ে আমি কি করব বলুন মন্ত্রী, আপনি বরং আমাকে যেতে দিন। এই বলে সেই সামন্ত লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেল। কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে বলল, আপনার কোথাও পালানোর দরকার নেই সামন্ত মশাই, আপনি ঘরে চলে যান, দেখি আমি অন্য কোথাও গিয়ে সেই মাংস পাওয়া যায় কিনা রাজামশাইয়ের জন্য। এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল। এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়িতে গেল এবং সকলের কাছ থেকে মাংস চাইল, কিন্তু কেউই তা দিতে রাজি হলেন না। তারপরে সবাই তার পরিবর্তে প্রধানমন্ত্রীকে স্বর্ণমুদ্রা প্রদান করলেন। এইভাবে প্রধানমন্ত্রী প্রায় 1 কোটি স্বর্ণমুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন। এরপর পরে নিজের মহলে ফিরলেন। পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন। সেখানে অন্যান্য সামন্তরাও উপস্থিত ছিলেন। তারা সবাই উদ্গ্রীব হয়েছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য, কিন্তু কেউই কাউকে গত রাতের কথা বলতে সাহস পেলেন না। পরে রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন। সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখলো যে রাজা তো একদমই সুস্থ আছে, তার তো কিছুই হয়নি। তখন সকলেই ভাবলো যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছে, কিন্তু তারা কেউই সেই কথাটা মুখ ফুটে বলতে পারছিল না। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল। তখন রাজা বলল, এই স্বর্ণমুদ্রা কিসের জন্য মন্ত্রী মশাই? এত স্বর্ণমুদ্রা আপনি কোথায় পেলেন? এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন, 20 গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম রাজামশাই, কিন্তু সেই মাংস আমাকে কেউই দিল না। মাংসের বদলে সমস্ত সামন্ত মশাইরা আমাকে এই স্বর্ণমুদ্রা দিয়েছে। এবার আপনি বলুন রাজামশাই, মাংস দামি না সস্তা? রাজা সবকিছু বুঝতে পারলেন। তিনি তার রাজ্যের শ্রমিকদের আরো কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদানও করলেন। এবং ওই 1 কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতি প্রকল্পে ব্যবহার করলেন। বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য প্রদান করলেন। কিছুকালের মধ্যেই খুবই ভালো শস্য উৎপাদিত হলো, প্রজারা পুষ্টিকর খাদ্য পেল। এর কিছুদিনের মধ্যে আবহাওয়ারও পরিবর্তন ঘটলো, আকাল দূর হলো, ফলে প্রজাদেরও অবস্থার উন্নতি ঘটলো। এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারলো যে শিকার করা মোটেও ভালো নয়, কারণ জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং জীবন প্রদান করাই হলো মহত্বের। প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয়। এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে আর আঘাত করবে না। ভিডিওতে এখন যে দৃশ্যগুলো ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলি সবই বহু পুরনো এই কারণেই বলছি, তখন শ্বশুরমশাই ছিলেন, মানে দাদা সাহেব, আমার ছেলের দাদা সাহেব ছিলেন। আমার 2020 থেকে 21-এর পর ছেলে হয়েছে, 20-তে আমার বিয়ে হয়েছে। 21 সাল থেকে আমার ছেলের সাথে তার দাদা সাহেবের যে কটা ছবি ভিডিও আমার ফোনেতে রাখা ছিল সেগুলোকে একটার পর একটা সংযুক্ত করে আমি এই ছোট্ট ভিডিওটা বানিয়েছি। এই মাধ্যমগুলো ছিল বলেই হয়তো আজও আমাদের মধ্যে যেন মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁতে পারবো আমি আমার ছেলের দাদা সাহেব আর আমার শ্বশুর মশাইকে। সত্যি এই মাধ্যমগুলো ছিল বলেই দিনগুলো আজও সুন্দর, সবুজ, সতেজ হয়ে আছে আমাদের কাছে। বিভিন্ন ছবি, ফটো আমাদের কাছে আছে, সেগুলোকে আমরা কিছু কিছু জিনিস সংযুক্ত করে বানিয়েছি। আরও আছে, সেগুলোতে আমার ছেলে কাঁদছে বা হয়তো পোশাক পরেনি, তাই কপিরাইট ক্লেম এসে যাবে বা ইউটিউবের কিছু শর্তের বাইরে চলে যাবে বলে আমি সেই ভিডিও আর ছবিগুলো দিতে পারলাম না। কারণ বাচ্চা কান্নাকাটি করলে সেই ভিডিও বা সেই মুভ দেখলে ইউটিউব বলে চাইল্ড পলিসি আগেনস্টে যাচ্ছে এটা, তাই সেটাকে পাবলিশ করতে দেয় না। আবার বাচ্চার পোশাক পরিচ্ছদ, বিশেষ করে তার প্রাইভেট পার্ট যদি ঢাকা না থাকে তাহলেও সেটাকে পাবলিশ করতে ইউটিউব বাধা দেয়। সেই ভিডিওগুলো প্রচুর আছে আমার কাছে।
তো সেইগুলো আমি এই কারণে এখানে দিতে পারলাম না। যে কটা ভিডিওতে একটু হেজি করে দিচ্ছি প্রাইভেট পার্টগুলো, সে কটা ভিডিওই আমি এখানে দিতে পারলাম। বাচ্চা মানুষ সবসময় তো খেয়াল রাখা যায় না কখন কিভাবে কোন পোশাকে ছিল, তাই আমার কাছে এই ভিডিওগুলো এখন অমূল্য সম্পদ হিসাবে কাজ করছে। আপনারা একটু দেখুন আর তার পরমাত্মার শান্তি কামনা করুন। বাসনের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। খোলা জায়গায় রয়েছে, সব সময় কেউ না কেউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদির সাথে সব সময় কেউ না কেউ থাকছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। ব্যাগ আনছে, কিরকম হাঁটছে এখন, কিরকম নতুন ধরন করে। কোথায় যাচ্ছ? এই দেখো নিজের ব্যাগটা নিয়ে চলে এসছে। ব্যাগ বলেছি আমরা, ও ব্যাগ নিয়ে চলে এসছে। দারুন। খেতে খুব ভালোবাসে। দেখো কি অন্যান্য বাচ্চারা উচ্ছে দিলে মুখে দুধের মুখ তো করে, আমি ভাবছি নিমটা দিয়ে ভাবছি উচ্ছেটা তাও সুন্দর হালকা উঠতে, তো নিমের তেতো কি কম তেতো? দাও আমাকে নিম ভাজা দাও। তুমি বাপ কা বেটা হো। একদম সব ভালো জিনিসগুলো নেবে। বাপ কা বেটা হো। এনা 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 রঙের একটা বক্স, প্লাস্টিক ইমালশন বক্স। এই বয়সে